হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি। আমি সমীর অধিকারী। আজকে আমরা ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং ডি এর 15 নাম্বার সেট আমরা সলভ করব। প্র্যাকটিস সেট 15 নাম্বার আজকে আমরা ক্লাস করব। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। একজন দোকানদার একটি দ্রব্য বিক্রির সময় 10% ছাড় দেন। যদি তিনি 12% ছাড় দিতেন তবে তার লাভ 35 টাকা কমে যেত। যদি দ্রব্যটির ক্রয় মূল্য ধার্য মূল্যের 50% হয় তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা, বের করি। ফার্স্টে আমাদের একটা কিছুর কস্ট প্রাইস হয়, মার্কেট প্রাইস হয়, আর সেলিং প্রাইস হয়, মানে ক্রয় মূল্য, ধার্য মূল্য, বিক্রয় মূল্য। ঠিক আছে, এবার কি বলেছে, একজন দোকানদার একটি দ্রব্য বিক্রির সময় 10% ছাড় দেয়। ছাড় আমরা কিসের উপর দিই? যেটা প্রোডাক্টের মধ্যে লেখা থাকে, মানে এমআরপি, মানে এমপি মার্কেট প্রাইস। যদি আমি ধরে নিই প্রোডাক্টটার মার্কেট প্রাইস 100 ইউনিট টাকা, তাহলে ছাড় দিয়েছে এর 10%, মানে 10 টাকা ছাড় দিয়েছে, বিক্রি করেছে 90 টাকায়, হয়ে গেল। এইবার যদি তিনি 12% ছাড় দিতেন, মানে এমআরপি 100 ইউনিট টাকা, এর মধ্যে 12% ছাড় দিয়েছে, মানে 12 ইউনিট ছাড় দিয়েছে, 100-র মধ্যে 12 ইউনিট ছাড় দিয়েছে, মানে 88 ইউনিটে বিক্রি করেছে। ওকে, তবে তার লাভ 35 টাকা কমে যেত। তাহলে এখান থেকে এখানে হচ্ছে 90 থেকে 88 হয়ে গেছে, তাহলে লাভ কত কমেছে? 2 ইউনিট কমেছে লাভ। এই 2 ইউনিটের ভ্যালু 35 টাকা। তা 2 এর ভ্যালু যদি 35 টাকা হয়, 1 এর ভ্যালু কত? 35/2 টাকা। আমাকে বের করতে বলেছে কি? আচ্ছা আচ্ছা, ক্রয় মূল্যের কথা আমি একটু পরে যাচ্ছি। আমি যদি মার্কেট প্রাইসই বের করি, মার্কেট প্রাইস 100 ইউনিট টাকা, তাহলে 100-র ভ্যালু কত? 35/2 ইন্টু 100, 2 দিয়ে করলে 50, 50, 0, 5 5 25, 2, 3 5 15, 16 17 18, 1850 টাকা। এটা হয়ে গেল মার্কেট প্রাইস, 1850 টাকা। ঠিক আছে, এবার বলেছে যদি দ্রব্যটির ক্রয় মূল্য ধার্য মূল্যের 50% হয়। আচ্ছা, 50% মানে কি? অর্ধেক হয়। তাহলে এই যে মার্কেট প্রাইসটা, সেটা কি হবে? ধার্য মূল্য 1850 টাকা, এর অর্ধেক 50% মানে 2। তাহলে কত? 9 দুগুনি 18, 925 টাকা। আচ্ছা, ওখানে মাল্টিপ্লাইতে কোথাও গন্ডগোল হয়ে 5 5 25, 2, 3 5 15, 16 17, এখানটা 1750 হবে, এটা 1750, এটা আমার 1750। তাহলে কত হবে? 8 দুগুনি 16, 15, 7 দুগুনি 14, 10, 5 দুগুনি 10, 875 টাকা হয়ে গেল দ্রব্যটির ক্রয় মূল্য, মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। যদি এক ব্যক্তি তার গতিবেগ 20% বৃদ্ধি করে তবে তিনি গন্তব্যে 15 মিনিট আগে পৌঁছায়। যদি তিনি তার গতিবেগ 25% হ্রাস করে তবে তিনি কত মিনিট দেরিতে পৌঁছাবে স্বাভাবিক সময়ের তুলনায়? আচ্ছা, ফার্স্টে আমরা স্পিডের রেশিও দেখি। 20% বৃদ্ধি করেছে, মানে আগে যদি 100 ইউনিট স্পিডে যেত, এখন সে 120 ইউনিট স্পিডে গেছে। তাহলে এখান থেকে টাইমের রেশিও কি উল্টো হয়ে যাবে, মানে আগে যদি 120 ইউনিট সময় নিত, এখন 100 ইউনিট সময় নিচ্ছে। 20 দিয়ে যদি কাটাকাটি করি, 6 20 120, 5 20 100। তাহলে আগে যদি 6 ইউনিট সময় নিত, এখন সে 5 ইউনিট সময় নিচ্ছে। তাহলে আগের থেকে এখন কত ইউনিট কম নিচ্ছে? 1 ইউনিট কম নিচ্ছে। আর কোশ্চেনে বলে দিই যে তিনি গন্তব্যে 15 মিনিট আগে পৌঁছায়। 15 মিনিট আগে পৌঁছায় মানে কি? আগের থেকে যেটা স্বাভাবিক যে সময়, তার থেকে 15 মিনিট কম সময় নিচ্ছে। তাহলে এই 1 এর ভ্যালু 15 মিনিট আমরা বলতে পারি। আগে সে 6 ইউনিট সময় নিচ্ছিল, এখন সে 5 ইউনিট সময় নিচ্ছে। তাহলে কত ইউনিট আগে পৌঁছাচ্ছে? 1 ইউনিট আগে পৌঁছাচ্ছে। এই 1 এর ভ্যালু 15 মিনিট। তাহলে অরিজিনাল সময়টা কত? অরিজিনাল সময় 6 ইউনিট। তাহলে বের করি 6 এর ভ্যালু কত? 6 এর ভ্যালু কত? 6 15 90 মিনিট। তাহলে তার স্বাভাবিক সময় হচ্ছে 90 মিনিট। তাহলে এই স্বাভাবিক সময়ের জায়গায় আমরা 90 লিখে রাখলাম। ঠিক আছে, এবার একটুখানি ক্লিয়ার করে দিচ্ছি আমরা এই জায়গাটা, পুরোটাই ক্লিয়ার করে দিই। স্বাভাবিক সময় হচ্ছে আমাদের 90 মিনিট, আমরা এক জায়গায় লিখে রাখলাম। ওকে, এইবার কথা বলেছে যদি তিনি তার গতিবেগ 25% হ্রাস করেন, মানে স্পিডের রেশিও কি? 100 থেকে 25 কমিয়েছে, মানে 75 হয়েছে। 100 থেকে 75 হয়েছে, তাহলে টাইমের রেশিও কি উল্টো হবে? 75 থেকে আমার 100 হবে। 25 দিয়ে করলে 3, 25 দিয়ে করলে 4। তাহলে অরিজিনাল তার যদি 3 ইউনিট সময় লাগতো, এখন তার 4 ইউনিট সময় লাগে। তাহলে আগের থেকে এখন কত ইউনিট বেশি সময় লাগছে? 1 ইউনিট বেশি সময় লাগছে, মানে 1 ইউনিট দেরিতে পৌঁছাবে। ঠিক আছে, আচ্ছা, এই যে 90 মিনিট বের করলাম, এটা কি তার স্বাভাবিক সময়? আর এখান থেকে যে 3 ইউনিট, এটা তার স্বাভাবিক সময়, তাই তো? আসলে সে 3 ইউনিট সময় নিচ্ছিল, এখন সে 4 ইউনিট সময় নিচ্ছে। তাহলে এই যে 3 ইউনিট, এর ভ্যালু তো 90 মিনিট। তাহলে 3 এর ভ্যালু যদি 90 হয়, তাহলে একে উল্টে যাচ্ছে। হ্যাঁ, 3 এর ভ্যালু যখন 90, 1 এর ভ্যালু কত? 90/3, তার মানে 30 মিনিট। তাহলে এখন সে 30 মিনিট দেরিতে পৌঁছাবে, বা 30 মিনিট বেশি সময় লাগবে। তাহলে সঠিক উত্তর সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন।
5 বছরে 10% সরল সুদের হারে 1740 টাকা ঋণ পরিশোধ করার জন্য বার্ষিক কিস্তি বা অ্যানুয়াল ইনস্টলমেন্ট কত টাকা দিতে হবে? আচ্ছা, ইনস্টলমেন্টের অঙ্ক আমি একদম একটা শর্ট ট্রিক তোমাকে বলে দিচ্ছি। দেখো, সবার আগে তুমি যদি ধরে নাও আমি প্রতি মাসে 100 টাকা ইনস্টলমেন্ট দেবো, এটা ধরে নিলাম, ঠিক আছে? তাহলে প্রথম বছর 100 টাকা ইনস্টলমেন্ট দিলাম, সেটার উপর পরের বছর 10% অ্যাপ্লাই হবে, তাহলে পরের বছর 110 হয়ে যাবে। তারপরেও তুমি এই যে 10 সেটা তুমি যোগ করতে করতে থাকবা, যেহেতু সরল সুদ। তাহলে তারপরের বছর কত হবে? 120, তারপরের বছর 130, তারপরের বছর 140। তোমাকে কত বছর বলেছে? 5 বছর বলেছে, তাহলে 5টা আমি জিনিস লিখে নিলাম। একদম বেসিক জিনিস বলছি, জাস্ট ভালো করে স্টেপগুলো ফলো করবে। ফার্স্টে 100 হলো, তারপরে 1 বছর পরে 110 হবে, 2 বছর পরে 120 হবে, 3 বছর পরে 130 হবে, 4 বছর পরে 140। ওকে, তাহলে টোটাল আবার 5 বছর হয়ে গেল, কারণ প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর। এটাকে যোগ করে দাও। 0, 4, 5, 6, 7, 8, 9, 10 0, 1, 5, 1 6, 600। এই 600 টাকাটা দিতে হতো আমাকে 5 বছর পরে, এই যে 1740 টাকা। তাহলে এই 600-র ভ্যালু 1740 বলতে পারি। তাহলে একের ভ্যালু কত? 1740 বাই 600। আমাকে দিতে হচ্ছে কত? প্রত্যেক মাসে, প্রত্যেক বছর 100 টাকা করে দিতে হচ্ছে, মানে 100 ইউনিট করে দিতে হচ্ছে। তাহলে 100-র ভ্যালু কত বের করো? 1740 বাই 600 ইন্টু 100। দুটো জিরো কেটে গেল 6 দিয়ে, 6 দুগুনি 12, 12 54, 6 নং 54, 290 টাকা। তাহলে প্রতি বছর আমাকে 290 টাকা করে দিতে হবে, মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, আশা করি ক্লিয়ার আছে। চলো নেক্সট কোশ্চেন। একটি পরীক্ষায় এ বি এর থেকে 10% কম নম্বর পায়, বি সি এর থেকে 25% বেশি নম্বর পায়, সি ডি এর থেকে 20% কম নম্বর পায়। যদি এ 360 নম্বর পায় 500 এর মধ্যে, তবে ডি কত শতাংশ নম্বর পেয়েছে? আচ্ছা, এ বি এর ওপর ডিপেন্ডেন্ট, বি সি এর ওপর ডিপেন্ডেন্ট, সি ডি এর ওপর ডিপেন্ডেন্ট। তাহলে সবার আগে আমি ডিটাকে ধরে নেব। এ বি সি ডি, ডিটাকে ধরে নিচ্ছি 100 ইউনিট নম্বর ডি পেয়েছে। তাহলে সি কত পাবে? ডি এর থেকে 20% কম, মানে 100 থেকে 20% কম, মানে 100 80%, মানে 80 পাবে। এবার বি পেয়েছে সি এর থেকে 25% বেশি, তাহলে বি কত পাবে? বি পাবে সি যত পেয়েছে তার থেকে 25% বেশি, মানে এর 125%। তাহলে 25 দিয়ে 5, 25 দিয়ে 4, 4 দিয়ে 80 কে 4 20 80, তাহলে 5 20 কত? 100। তাহলে বি পেলো 100। এ পেয়েছে বি এর থেকে 10% কম, তাহলে 10% কম মানে বি এর 90% পেয়েছে, 100 90% মানে 90। এইবার কথা কি বলেছে? যদি এ 360 পায়, আচ্ছা এখান থেকে 90 পেয়েছে, এই 90 এর ভ্যালু কোশ্চেনে 360 বলে দিয়েছে, তাহলে একের ভ্যালু কত? 360 বাই 90, কাটাকাটি করলে 4 নং 36, 4, একের ভ্যালু 4। ডি কত পেয়েছে? ডি দেখো 100 ইউনিট পেয়েছে, তাহলে 100-র ভ্যালু, একের ভ্যালু যদি 4 হয় 100-র ভ্যালু 400, তাহলে ডি আমার 400 পেয়েছে। কতর মধ্যে? এই যে 500-র মধ্যে। তাহলে 500-র মধ্যে যদি 400 পায়, তাহলে কত শতাংশ পাচ্ছে? 400 পেয়েছে, ফুল মার্কস কততে? 500-তে, তাহলে শতকরা কত? ইন্টু 100%। দুটো জিরো, নিচের দুটো জিরো, 5 দিয়ে করলে 5 আর 40, 80% নম্বর পেয়েছে ডি, মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। 70,200 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি প্লাস সি এর 4/5 অংশ পায় এবং বি এ প্লাস সি এর 2/11 অংশ পায়, তাহলে সি কত টাকা পাবে? আচ্ছা, আমার 70,200 টাকাটা তিনজনের মধ্যে ভাগ করেছে, তাহলে সবার আগে আমি ওদের মধ্যে যে সম্পর্ক সেটা আমরা দেখে নিই। কি বলেছে? এ বি প্লাস সি 4/5 অংশ পায়, তাহলে এ পাবে সমান সমান কত? বি প্লাস সি যা পেয়েছে তার 4/5 অংশ। হয়ে গেল। বি কত পেয়েছে? এ প্লাস সি যত পেয়েছে তার 2/11 অংশ। ওকে, আচ্ছা এখান থেকে যদি এ বাই বি প্লাস সি করি, এটা কত হচ্ছে? 4/5। আর এখান থেকে যদি বি বাই এ প্লাস সি করি, তাহলে কত হচ্ছে? 2/11। আচ্ছা, আমি সুবিধার খাতিরে কি বলছি দেখো, এ যদি 4 ইউনিট টাকা পায়, বি প্লাস সি যদি 5 ইউনিট টাকা পায়, তাহলে তিনজনে মিলে 4 আর 5-এ 9 ইউনিট টাকা পাবে, কারণ এ 4 পাচ্ছে, বি আর সি মিলে 5 পাচ্ছে, তাহলে তিনজনে মিলে 9 ইউনিট পাচ্ছে। পরেরটা থেকে দেখো, বি যদি 2 ইউনিট টাকা পায়, এ আর সি যদি 11 ইউনিট টাকা পায়, তাহলে সবাই মিলে তিনজনে মিলে 13 ইউনিট টাকা পাচ্ছে। এটা কোনোদিনও কি হতে পারে যে একবার আমি দেখলাম তিনজনে মিলে 9 ইউনিট টাকা পাচ্ছে, একবার দেখলাম আমি তিনজনে মিলে 13 ইউনিট টাকা পাচ্ছে? তাহলে এটা সম্ভব না। তাহলে কি করব? ওদের তিনজনের যে মিলিত টাকা সেটাকে আমি সমান করব। সমান কি করে করব? 9 আর 13 লসাগু করব, অথবা 9 কে 13 দিয়ে গুণ করলে যা হবে, 13 কে 9 দিয়ে গুণ করলেও তাই হবে।
এটা আমরা গুণ করে দেব। এটাকে মুছে দিই, আমরা শুধু 13 দিয়ে গুণ করছি, এটাকে 9 দিয়ে গুণ করছি। তাহলে এটা কত হবে? 13, 4 13 52 বাই 5 13 65, আর এটা হবে 9 দুগুণে 18 বাই 9 কে 9 9 কে 9 99। এইবার তুমি ভালো করে দেখো, একটা ভালো জিনিস আমি বলছি, বুঝবে, হ্যাঁ। এখান থেকে এ প্লাস সি এর ভ্যালু 99 বেরোলো, বি প্লাস সি এর ভ্যালু 65 বেরোলো, এ এর ভ্যালু 52 বেরোলো, বি এর ভ্যালু 18 বেরোলো। তাহলে এখান থেকে বলতে পারি এ পাবে 52 ইউনিট টাকা, বি পাবে 18 ইউনিট টাকা, সি কত পাবে? এ দেখো বি প্লাস সি আছে, তোমরা 65 থেকে বি এর টাকাটা বাদ দিতে পারো, মানে 18 মাইনাস করতে পারো, তাহলে কত হচ্ছে আমার 47 ইউনিট। সি 47 ইউনিট টাকা পাবে। এখান থেকে এ প্লাস সি 99 আছে, এ জানো 52, তাহলে 52 প্লাস সি সমান সমান 99, তাহলে সি সমান সমান 99 মাইনাস 52 করো, এটা 7, 4 আর 5 9 47, তাহলে 47 পাচ্ছে। এটা একটু মুছিয়ে দিই। তাহলে এবার এ পাচ্ছে 52 ইউনিট, এই কি হলো, এখানটা কত ছিল? 5 13 65, এটা মুছে দিই, এটা মুছে দিই, এগুলো মুছে দিই। ওকে, এ পাচ্ছে 52 ইউনিট, বি পাচ্ছে 18 ইউনিট, সি পাচ্ছে 47 ইউনিট। তিনজনে মিলে কত পাচ্ছে? যোগ করি, 7 সাথে 14 15 16 17, হাতে থাকে 1, 5 আর 4 9 10 11, তিনজনে মিলে 117 ইউনিট টাকা পাচ্ছে। আর কোশ্চেনে বলেছে এটার ভ্যালু 70,200, তাহলে 117 এর ভ্যালু 70,200, একের ভ্যালু কত? 70,200 বাই 117, কত দিয়ে কাটাকাটি যায়? 6 দিয়ে করি, 6 7 42, 4, 6 1 কে 6, 7 8 9 10, হাতে থাকে 1, 6 কে 6 কে 7, তাহলে পুরোটা 6 বারে কেটে যায় 600। একের ভ্যালু 600, আমাকে বলেছে সি কত টাকা পাবে। সি কত পাবে? এই দেখো, সি 47 ইউনিট টাকা পাবে। তাহলে একের ভ্যালু 600 হলে 47 এর ভ্যালু কত? 47 ইন্টু 600, তাহলে লাস্টে দুটো 0, 6 7 42, হাতে থাকে 4, 4 6 24, 25 26 27 28, তাহলে 28,200 টাকা আমাদের হয়ে গেল। কোনটা? সি পাবে। তাহলে সঠিক উত্তর ডি অপশনটা কারেক্ট অ্যান্সার, 28,200 টাকা সি আমার পাবে ওই 70,200 টাকার মধ্যে। চলো নেক্সট কোশ্চেন। এ একটি কাজ 40 দিনে করতে পারে, সে 10 দিন কাজ করার পর অসুস্থ হয়ে পড়ে এবং তার কার্যক্ষমতা 50% কমে যায়, বাকি কাজ শেষ করতে তার আর কতদিন লাগবে? দেখো এটা একদম মুখে মুখে করার মতো অঙ্ক। কি বলেছে? এ একটা কাজ 40 দিনে করে, এ একটা কাজ 40 দিনে করে, 10 দিন কাজ করার পরে সে অসুস্থ হয়, তাহলে 10 দিন কাজ করার পরে তার বাকি কাজটা করতে কতদিন লাগতো? 10 দিন কাজ করেছে 40 দিনের মধ্যে, তাহলে বাকি কাজ এ একা 30 দিনে করবে। 40 দিনের কাজ সে যদি 10 দিন করে ফেলে, তাহলে তার যে বাকি কাজটা রয়েছে সেই কাজটা এ একা কত দিনে করবে? 30 দিনে। এইবার কথা, যদি তার কার্যক্ষমতা 50% কমে যায়, 50% কমে গেছে মানে অর্ধেক কমে গেছে, মানে আগে যদি দিনে সে একটা কাজ করতো, এখন সে অর্ধেক কাজ করে, ঠিক আছে? আচ্ছা, তুমি ধরো একটা কাজ করছো, একটা কাজ করতে তোমার যদি 10 দিন লাগে, মানে তুমি প্রতিদিন একটা একটা কাজ করছো, এরকম যদি একটা কাজ করতে তোমার 10 দিন লাগে, যদি তুমি প্রতিদিন অর্ধেক অর্ধেক কাজ করো, তাহলে তোমার কাজটা করতে 10-এর ডবল দিন লাগবে। তো তুমি ধরো দিনে দুটো দুটো না, তুমি ধরো দিনে 50টা করে অঙ্ক করতা, তাহলে তুমি 500টা অঙ্ক কত দিনে করতে? 10 দিনে। এখন তুমি 50-এর জায়গায় 25টা করে অঙ্ক করছো, তাহলে 500টা অঙ্ক করতে তোমার 20 দিন লাগবে। 50 বা 500 বাই 25, 20 দিন। মানে তুমি আগে যা কাজ করতে, এখন যদি অর্ধেক কাজ করো, তোমার দিন সংখ্যাও ডবল লাগবে। তাহলে এখন যদি তার কার্যক্ষমতা 50% কমে যায়, তাহলে তার কাজের দিনের সংখ্যা যেটা, সেটা কি ডবল হয়ে যাবে। মানে যদি 30 দিনে যেই কাজটা করতো, এখন সেই কাজটা 60 দিনে করবে। তাহলে বাকি কাজ শেষ করতে তার আর কতদিন লাগবে? 60 দিন লাগবে, মানে ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো। বা অথবা এরকম ভাবে করতে পারো যে 30 দিনের কাজটা এখন আমি কত এফিসিয়েন্সি নিয়ে করবো? হাফ এফিসিয়েন্সি নিয়ে করব, কারণ এখন 50% কমে গেছে, তাহলে হাফ হয়ে গেছে। তাহলে টাইম সমান সমান 30 ইন্টু 2/1, মানে 30 দুগুণী 60 দিন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। একজন ব্যবসায়ী পণ্যের ধার্য মূল্যের ওপর 20%, 10% ও 5%-এর 3টি ক্রমিক ছাড় দেন, তার মোট ছাড়ের সমতুল্য একক ছাড় কত? ঠিক আছে, 3টে ছাড় দিয়েছে, তার সমতুল্য একক ছাড় বের করতে বলেছে। দেখো এটা তুমি 100 ধরেও করতে পারো, রেশিও ফরম্যাটেও করতে পারো। যদি রেশিও ফরম্যাটে করো তাহলে তুলনামূলকভাবে একটু সোজা হয়। 100 ধরে করলেও সোজা হতো, যে প্রথমে 100 ছিল, তারপরে 20% কমেছে 80 হয়েছে, 10% কমেছে 72 হয়েছে, 5% কমেছে মানে 7.2, এটা হচ্ছে 10%, তার অর্ধেক মানে 3.6 মাইনাস করবা। এর থেকে 3.6 মাইনাস করলে কত হয়? 68 পয়েন্ট আমার কত 4, 68.4-এ বিক্রি করছি। ওকে, দেখো 100 টাকার জিনিস প্রথমে 20% ডিসকাউন্ট দিয়েছি,
তারপরে 10% ডিসকাউন্ট দিয়েছি, তারপরে 5% ডিসকাউন্ট দিয়েছি, তাহলে বিক্রি করছি 68.4 টাকায়। 100 টাকার জিনিসকে এত টাকায় বিক্রি করছি, কত ডিসকাউন্ট দিচ্ছি? 100 থেকে 68.4 মাইনাস করো 6, এটা 9 হয়ে গেল মানে 1, এটা 3 হয়ে গেল মানে 7 হয়ে গেল মানে 3, 31.6%, মানে 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, এটাকে যদি তুমি রেশিও মেথডে করতা তাহলে কি করে করতা? 20% মানে 1/5, মানে 5 টাকার জিনিস আমি এখন 1 টাকা ছাড়ে 4 টাকায় পাচ্ছি। 10% মানে 1/10, মানে 10 টাকার জিনিস এখন 1 টাকা ছাড়ে 9 টাকায় পাচ্ছি। 5% মানে 1/20, মানে 20 টাকার জিনিস এখন 1 টাকা কমে 19 টাকায় পাচ্ছি। তাহলে রেশিও বের করবো, 4 দিয়ে এটাকে কাটলে 4 5 20, তাহলে 5 10 50 আর 5 250, 250 টাকার জিনিস আমি ক টাকায় পাচ্ছি? 9 গুণ 19, 9 গুণ 19কে কি লিখবো? 9 গুণ 20 মাইনাস 1, তাহলে 9 দুগুণি 18, 180 থেকে 1 কম 171 টাকায় পাচ্ছি। 250 টাকার জিনিস 171 টাকায় পাচ্ছি, কত ছাড় পাচ্ছি? ছাড় পাচ্ছি হচ্ছে গিয়ে 250 থেকে 171 মাইনাস করব। আচ্ছা, যদি আমি এটাকে 70 ধরে নিই, 30 আর 50 80, 79, তাই তো? 9, এটা 8 হয়ে গেল, 8 বারে 7, এটা 79 আমি ডিসকাউন্ট পাচ্ছি, কতর মধ্যে? 250-র মধ্যে। শতকরা কত ইন্টু 100%? 50 দিয়ে 2, 50 দিয়ে 5, 79 ইন্টু 2, 9 দুগুণি 18, 1, 7 দুগুণি 14, 15, 158/5% আমি ছাড় পাচ্ছি, মানে 3 5 15, 5 1 5, 30, 5 6 30, 31.6% আমি ছাড় পাচ্ছি। ঠিক আছে, এই দুরকম ভাবেই করা যায়, যেটা বেস্ট সলিউশন আর কি। ওকে, চলো নেক্সট। একটি ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারের গড় রান ছিল 3.2, বাকি 40 ওভারে রানের গড় কত হলে মোট রান 282 হবে? আচ্ছা, টোটাল আমার 282 করতে হবে। 10 ওভারে গড়ে 3.2 করে রান করেছে, 10 ওভারের গড় রান 3.2, তাহলে 10 ওভারে মোট কত রান করেছে? 10 গুণ গড় মানে 32। কি করে হলো? এই যে দশমিকটা তুললাম, নিচে 10 আসলো, 10 10 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 32 রান হয়ে গেছে 10 ওভারে। তাহলে বাকি কত রান করতে হবে? 282 রান মোট করতে হবে, তার মধ্যে 32 হয়ে গেছে, তাহলে বাকি আমার করতে হবে মাইনাস করি 0, 5 আর 3 আর 2, তাহলে 250 রান তাকে এখনো করতে হবে। এটা কত ওভারে করতে হবে? 40 ওভারে। 40 ওভারে 250 রান করতে হবে, তাহলে গড়ে কত রান করতে হবে? 250/40, 0 0 কেটে গেল, 4 দিয়ে 4 6 24, 24-এর পরে 1 আসলো, দশমিক দিয়ে 0 আনলাম, 4 দুগুণি 8, 20 আসলো, 4 5 20, 6.25 রান তাকে এখনো গড়ে করতে হবে, মানে 1 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চল নেক্সট। একটি ট্রেন একই দিকে হাঁটা দুজন ব্যক্তিকে যথাক্রমে 10 সেকেন্ড এবং 12 সেকেন্ড অতিক্রম করে। যদি প্রথম ব্যক্তির গতিবেগ 5 কিমি পার ঘন্টা এবং দ্বিতীয় ব্যক্তির গতিবেগ 10 কিমি পার ঘন্টা হয়, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? এটা একটা খুব গুরুত্বপূর্ণ টাইপ আর কি, ইম্পর্টেন্ট আর কি। একটা ট্রেন আছে, ঠিক আছে, এটা ঠিক আছে, এটা এদিকে যাচ্ছে, এখানেও একটা মানুষ আছে, এখানেও একটা মানুষ আছে। ধরো এই মানুষটা যাচ্ছে 5 কিমি পার ঘন্টা গতিবেগে, এই মানুষটা যাচ্ছে 10 কিমি পার ঘন্টা গতিবেগে। ঠিক আছে, আচ্ছা, প্রথম মানুষটাকে এই ট্রেনটা ওভারটেক করছে 10 সেকেন্ডে, পরের মানুষটাকে ট্রেনটা ওভারটেক করছে কত? 12 সেকেন্ডে। তাহলে ট্রেনটার গতিবেগ কত? আচ্ছা, একটা ট্রেন যখন একটা মানুষকে অতিক্রম করে তখন অ্যাকচুয়ালি সে নিজের দৈর্ঘ্য যায়। ঠিক আছে, এইবার দুজনে সেম ডিরেকশনে যাচ্ছে, একটি ট্রেন একই দিকে হাঁটা দুজন, মানে দুজনে সেম ডিরেকশনে যাচ্ছে, ধরো ট্রেনটাও পূর্ব দিকে যাচ্ছে, মানুষটাও পূর্ব দিকে হাঁটছে। যখন একই দিকে যায় তখন আমাদের আপেক্ষিক গতিবেগ কি হয়? ওদের ডিফারেন্স হয়। এবার ধরে নিচ্ছি ট্রেনের স্পিড x কিলোমিটার পার ঘন্টা, তাহলে প্রথম মানুষটার সাপেক্ষে, ফার্স্ট মানুষের সাপেক্ষে আপেক্ষিক গতিবেগ কত হবে? x - 5 কিলোমিটার পার ঘন্টা। আর সেকেন্ড পার্সনের হিসাবে ট্রেনটার গতিবেগ x - 10 কিলোমিটার পার ঘন্টা হলো। আচ্ছা, আমরা ডিস্টেন্স সমান সমান কি জানি? ডিস্টেন্স সমান সমান স্পিড, মানে x - 5, এই স্পিড এটা কি? কিলোমিটার পার ঘন্টা, তাহলে একে আমরা 5/8 দিয়ে গুণ করে দিই, মিটার পার সেকেন্ড হয়ে গেল। এই স্পিড ইনটু টাইম, প্রথম মানুষটাকে কতক্ষণে ওভারটেক করছিল? 10 সেকেন্ডে, তাহলে ইনটু 10 করে দিলাম। এবার সেকেন্ড মানুষটাকে দেখি, সেকেন্ড মানুষটাকেও যখন ওভারটেক করছিল নিজের দৈর্ঘ্যই যাচ্ছিল, তাহলে ডিস্টেন্স তো কনস্ট্যান্ট, মানে নিজের দৈর্ঘ্য, ডিস্টেন্স হচ্ছে নিজের দৈর্ঘ্য। ডিস্টেন্স সমান সমান স্পিড x - 10 ইন্টু 5/18, মানে মিটার পার সেকেন্ড করলাম, ইন্টু আমার কত? 12। দুটোই ডিস্টেন্স, তাহলে ডান দিকের দুটো সেম হবে, করে দিই। x - 5 ইন্টু 5/18 ইন্টু 10, আর ওটা x - 10 ইন্টু 5/18 ইন্টু 12। সলভ করলে 5/18 5/18 কেটে গেল,
2 দিয়ে করলে 5 দুগুনি 10, 2 দিয়ে করলে 6 দুগুনি 12, তাহলে 5 1 5x মাইনাস 5 5 25 ইকুয়াল টু 6x মাইনাস 60। তাহলে এখান থেকে আমি 5x-টাকে এদিকে নিয়ে যাই, 6x মাইনাস 5x, আর 60টাকে আমরা এদিকে নিয়ে আসি, 60 মাইনাস 25। 5x থেকে 6x থেকে 5x বাদ দিলে x, 60 থেকে 25 বাদ দিলে 35, তাহলে ট্রেনটার গতিবেগ 35 কিমি পার ঘন্টা। এই যে এইবার যে কোনো এক জায়গায় হয় এখানে x এর মান বা এখানে x এর মান বসিয়ে দাও। আমি যদি প্রথমটাতে বসাই এখানে, তাহলে কত হবে, x এর মান 35, 35 থেকে 5 মাইনাস করবো, ইন্টু 5/18 দিয়ে গুণ করবো, ইন্টু 10 দিয়ে গুণ করবো, এটা সমান সমান ডিস্টেন্স। ডিস্টেন্স মানে নিজের দৈর্ঘ্য। তাহলে করি, 35 থেকে 5 বাদ দিলে 30, 30 ইন্টু 5 ইন্টু 10/18, 10, তাই তো, 3 দিয়ে করলে 10, 3 দিয়ে করলে 3 6 18, 2 দিয়ে করলে 3 দুগুনি 6, 2 দিয়ে করলে 5 দুগুনি 10, তাহলে 5 5 25 ইন্টু 10, 250/3। এটা হয়ে গেল ট্রেনটার দৈর্ঘ্য, মানে ডি অপশনটা কারেক্ট অ্যান্সার, 250/3 মিটার। ওকে, চলো আজকে লাস্ট কোশ্চেন। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 24 কিমি এবং স্রোতের অনুকূলে 36 কিমি যেতে মোট 6 ঘন্টা সময় নেয়। আবার ওই নৌকা স্রোতের প্রতিকূলে 36 কিমি এবং স্রোতের অনুকূলে 24 কিমি যেতে মোট 6.5 ঘন্টা সময় নেয়। স্রোতের গতিবেগ কত হবে? আচ্ছা, প্রতিকূলে স্পিড আমি ধরে নিচ্ছি ইউ, আর অনুকূলে মানে ডাউনস্ট্রিমে গতিবেগ ডি। ঠিক আছে, ইউ সমান সমান বোট মাইনাস স্ট্রিম, আর ডাউনস্ট্রিম মানে বোট প্লাস স্ট্রিম। ঠিক আছে, এইটা অতটা কোনো কাজে লাগবে না, এটা আমি পরে কাজে লাগাবো। ফার্স্টে দেখো, প্রথমে 24 কিলোমিটার যাচ্ছে প্রতিকূলে মানে বাই আপস্ট্রিমে, পরে অনুকূলে 36 কিলোমিটার যাচ্ছে অনুকূলে মানে বাই ডাউনস্ট্রিমে, 24 কিলোমিটার ইউ স্পিডে যাচ্ছে, 36 কিলোমিটার ডি স্পিডে যাচ্ছে, তাহলে টোটাল টাইম কত, 6 ঘন্টা। ওকে, আচ্ছা এইবার এখান থেকে কি করব, কত করি 12 দিয়ে যদি আমি ডিভাইড করে দিই পুরোটাকে ধরো আমি 1/12 দিয়ে গুণ করছি অথবা 12 দিয়ে ভাগ করছি। বাদিকে কত, 12 দুগুনি 24, 2/u, 3 × 36, 3/d ইকুয়াল টু 6/12, 1/2। এটা 1 নাম্বার ইকুয়েশন হয়ে গেল। আরেকটা ইকুয়েশন কি আছে, আরেকটা ইকুয়েশন আছে হচ্ছে গিয়ে 36 কিলোমিটার যাচ্ছে আমার কি এই যে প্রতিকূলে যাচ্ছে আপস্ট্রিমে, প্লাস 24 কিলোমিটার যাচ্ছে অনুকূলে ডাউনস্ট্রিমে, এটা টাইম কত, 6.5। এটাকেও সেম 1/12 দিয়ে আমি গুণ করে দিচ্ছি, তাহলে 3 × 36, 3/u প্লাস 2/d ইকুয়াল টু 6.5/12। ওকে, আচ্ছা এটা 2 নাম্বার ইকুয়েশন দিচ্ছি। এইবার দেখো, আমাকে হয় বাঁ দিকেরটা বা ডান দিকেরটাকে কাটাকাটি করতে হবে, কিছুভাবে তো আমাকে রিমুভ করতে হবে, হয় যেটা মানে ডিভাইডেড ইউ আছে অথবা ডিভাইডেড ডি যেটা আছে, কোনো একটাকে রিমুভ করতে হবে। কি করে করবা, যদি আমি এই 2/u আর 3/u মানে বেসিক্যালি 2 আর 3 এর লসাগু কত, 6, আমি যদি দুটোরই ওপরে 6 আনতে পারি, তাহলে যদি মাইনাস করে দিই তাহলে কেটে যায়। তাহলে 6 কি করে আনবো, এই ইকুয়েশনটাকে 3 দিয়ে গুণ করব, 3 দুগুনি 6/u প্লাস 3 3 9/d ইকুয়াল টু 3/2, আর এই ইকুয়েশনটাকে 2/2 দিয়ে গুণ করব, 3 দুগুনি 6/u প্লাস 4/d ইকুয়াল টু 6.5 বাই কত, 6, মানে 2 দিয়ে নিচের 12টাকে কাটলাম। আমি পরের পাতায় করছি, হ্যাঁ একটু জায়গা লাগবে। 6/u প্লাস 9/d ইকুয়াল টু 9/d ইকুয়াল টু 3/2, আর ওটাও 6/u ছিল প্লাস কত 4/d ইকুয়াল টু 6.5 বাই কত 6 আছে। এটাকে যদি মাইনাস করি তাহলে কি হচ্ছে, এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে 9/d মাইনাস 4/d ইকুয়াল টু 3/2 মাইনাস 6.5/6। লসাগু 6, 3 দুগুণে 6, 3 3 9 মাইনাস 6.5, আর এটার লসাগু d 9 - 4 মানে 5/d, আর এদিকে বেরোচ্ছে কত, 9 থেকে 6.5 বাদ দিলে 7, 8 9, 2.5/6, তাহলে 5/d ইকুয়াল টু 2.5/6, আড়াই এর ডবল 5, তাহলে ডি এর ভ্যালু 6 দুগুণি 12 কিলোমিটার পার ঘন্টা, মানে ডাউনস্ট্রিমে নৌকাটা 12 কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে। এবার এইখান থেকেই আমি আপস্ট্রিমে বের করব, 6/u প্লাস 9/d এর ভ্যালু 12 ইকুয়াল টু 3/2। আচ্ছা ওপরে দেখো সবকটা 3 দিয়ে কেটে যাচ্ছে, 3 1 3, 3 3 9, 3 দুগুণি 6, তাহলে 2/u সমান সমান ডান দিকে হাফ আছে, এটা করলে 3 দিয়ে 3 4 12, ওদিকে -1/4 করছি, তাহলে হলো লসাগু 4, এটা 2 - 1, এটা 2/u, 2 থেকে একবার দিলে 1, তাহলে এটা কেটে একবারে 1 করে দিলাম, 4 দুগুণি 8 হয়ে গেল, তাহলে ইউ এর ভ্যালু 8 কিমি পার ঘন্টা। আমাকে কি জানতে চেয়েছে, স্রোতের গতিবেগ। স্রোত মানে স্ট্রিমের গতিবেগ, স্ট্রিমের গতিবেগ মানে কি, ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম বাই 2,
ডাউন স্ট্রিমে আছে 12, আপ স্ট্রিমে আছে 8, 12 থেকে 8 বাদ দিয়ে 2 দিয়ে ভাগ, 12 থেকে 8 বাদ দিলে 4, 4/2 মানে 2 কিমি পার ঘন্টা। তাহলে কোনটা হয়ে গেল? এ অপশনটা কারেক্ট অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে কোশ্চেনটা? একটুখানি লেন্দি কোশ্চেন ছিল এটা, কিন্তু খুব ভালো কোশ্চেন ছিল এটা। ঠিক আছে, আশা করি ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা ভালো লাগলে প্রত্যেককে বলবো ক্লাসটাকে লাইক করে দিও, চ্যানেলে যদি প্রথমবার থাকো চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আর বন্ধু বান্ধবের সাথে অবশ্যই ক্লাসটাকে একটু শেয়ার করে দেবে। ওকে, তো আজকের জন্য এইটুকুনি। থ্যাংক ইউ, এখানেই ক্লাসটা এন্ড করলাম। বাই।